প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। আমরা আজকে পার্ট 7 আলোচনা করব। আজকের টপিক ছিল অসহযোগ আন্দোলন এবং দ্বৈত শাসন। আজকের টপিকসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। কারণ হলো এই টপিকস থেকে বোর্ড পরীক্ষায় সহ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। বিশেষ করে অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন বা দ্বৈত শাসন সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত জানব। আমাদের আজকের ক্লাসের শিক্ষণফলগুলো হলো দ্বৈত শাসন সম্পর্কে আমরা বলতে পারবো, খেলাফত আন্দোলন সম্পর্কে আমরা জানতে পারবো এবং অসহযোগ আন্দোলন কি এ সম্পর্কে আমরা বিস্তারিত লিখতে পারবো। আমাদেরকে জানতে হবে যে দ্বৈত শাসন বা খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন সম্পর্কে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, আমাদেরকে গল্প বা উদ্দীপক অনুযায়ী গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর আমাদের শেষ করতে হবে। আমাদের প্রথম টপিকসটি হলো দ্বৈত শাসন সম্পর্কে বলো। 1919 সালের ভারত শাসন আইন দ্বারা ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়। ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তনের উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। দ্বৈত শাসনের অর্থ: দ্বৈত শাসন বলতে কোনো প্রশাসনের দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝানো হয়। সাধারণত এরূপ ক্ষেত্রে প্রশাসনিক বিষয়সমূহকে দুই ভাগে বিভক্ত করা হয় এবং এগুলো পরিচালনার জন্য দুই ধরনের প্রশাসনিক কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়। 1919 সালের ভারত শাসন আইন দ্বারা প্রদেশগুলোতে এরূপ দ্বৈত শাসন প্রবর্তন করা হয়। প্রাদেশিক সরকারের প্রশাসনিক বিষয়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হলো সংরক্ষিত এবং অপরটি হলো হস্তান্তরিত। বিচার বিভাগ, ভূমি, রাজস্ব, পুলিশ, জেল, ভূমির উন্নয়ন ও কৃষি ঋণ, ত্রাণ, সেচ, সংবাদপত্র ও প্রকাশনা নিয়ন্ত্রণ, বনজ শিল্প, বীমা, গৃহ নির্মাণ, শ্রমিক সমস্যার সমাধান, খাল খনন ও বাঁধ নির্মাণ প্রভৃতি সংরক্ষিত বিষয় পরিচালনার দায়িত্ব গভর্নর ও তার কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত হয়। অপরদিকে কৃষি, শিক্ষা, সমবায়, মৎস্য, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, জনকল্যাণমূলক কাজ প্রভৃতি হস্তান্তরিত বিষয়ের পরিচালনার ভার গভর্নর ও প্রাদেশিক মন্ত্রিসভার উপর ন্যস্ত হয়। প্রাদেশিক গভর্নর হস্তান্তরিত বিষয় পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিসভার উপদেশ ও পরামর্শ অনুযায়ী পরিচালিত হতেন। প্রতিশ্রুত দায়িত্বশীল সরকারের স্বরূপ বা দ্বৈত শাসনের ব্যর্থতার কারণ: দ্বৈত শাসন ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে একটি ব্যর্থতায় পর্যবেসিত হয়। এর কারণগুলো হলো, আমি এখানে পয়েন্ট আকারে উপস্থাপন করেছি। এক, কৃত্রিম বিভাজন সৃষ্টি করা হয় সমাজে ও দেশের মধ্যে। 2 নম্বর হলো মন্ত্রিসভার দায়িত্বশীলতা যথেষ্ট ছিল না। 3, দলীয় রাজনীতির অনুপস্থিতির কারণে এই ব্যবস্থা অনেকাংশে ব্যর্থ হয়। 4, সংসদীয় ঐতিহ্যের অভাব থাকার কারণে এই ব্যবস্থা পরিপূর্ণতা লাভ করতে পারেনি। 5, বিষয় বন্টনের ত্রুটি। 6, মন্ত্রিসভা ও কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। 7, গভর্নরের প্রভুত্বব্যঞ্জক ক্ষমতা ও আচরণ। অর্থাৎ গভর্নর জেনারেল তিনি যেভাবে তার ক্ষমতাকে ব্যবহার করেছেন বা ব্যবহার করতেন, যার কারণে এই দ্বৈত শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে পারেনি। 8, সরকারি কর্মচারীদের উপর মন্ত্রীদের নিয়ন্ত্রণের অভাব। 9, সাম্প্রদায়িক বিদ্বেষ। 10, আর্থিক অসঙ্গতি। 11, জনগণের বিরোধিতা। অর্থাৎ এই দ্বৈত শাসন ব্যবস্থা ব্যর্থ হওয়ার পিছনে এই কারণগুলো ছিল প্রধানত দায়ী। আমরা এখন চলে যাব দ্বিতীয় টপিকস, যেটি হলো খেলাফত আন্দোলন সম্পর্কে যা জানো বলো। দ্য মুভমেন্ট অফ খেলাফত, এই আন্দোলনটি শুধুমাত্র ভারতীয় উপমহাদেশই নয়, এটি ছিল সারা বিশ্বের ভিতরে একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক ঘটনা। যার কারণটি হলো, এই আন্দোলনের মধ্য দিয়ে সারা পৃথিবীর মাঝে ভারতীয় ইউনিয়ন বা ভারতবর্ষের একটি পরিচিতিমূলক
আহ, যে বিচরণ সেটি প্রকাশ হয়েছিল, খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন। প্রথম মহাযুদ্ধে তুরস্ক জার্মান অক্ষশক্তি গ্রেট ব্রিটেনের নেতৃত্বাধীন মিত্রশক্তির নিকট পরাজিত হয়। বিশ্বযুদ্ধ শেষে গ্রেট ব্রিটেন ও মিত্রশক্তি তুরস্ক সাম্রাজ্যকে খণ্ডবিখণ্ড করে এর শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তুরস্ককে 1920 সালে সম্পাদিত সার্ভার চুক্তি স্বীকার করতে বাধ্য করে। এই চুক্তি ছিল তুরস্কের জন্য একটি অপমানজনক চুক্তি। এর প্রতিবাদে 1920 সালে ভারতীয় মুসলমান জনগণ আন্দোলন শুরু করে। কেননা ভারতীয় মুসলমান জনগণ তুরস্কের সুলতানকে সমগ্র মুসলিম জাহানের খলিফা ও ঐক্যের প্রতীক বলে মনে করত। এই আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। এই আন্দোলন খিলাফত আন্দোলন নামে পরিচিত। একে ইংরেজিতে বলা হয় দ্য মুভমেন্ট অফ খিলাফত। খিলাফত আন্দোলন চলাকালীন সময়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়। গান্ধীজি খিলাফত আন্দোলনের প্রতিও তার সমর্থন জ্ঞাপন করেন। এর ফলে খিলাফত আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। গান্ধীজি খিলাফত আন্দোলনেরও অন্যতম প্রধান নেতায় পরিণত হন। এই টপিকস থেকে বোর্ড পরীক্ষা সহ কলেজের বিভিন্ন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয়ে থাকে সেগুলো হলো: খিলাফত আন্দোলন বলতে কি বুঝো, খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো, খিলাফত আন্দোলন সম্পর্কে তুমি কতটুকু জানো, খিলাফত আন্দোলন কত সালে সংগঠিত হয়, খিলাফত আন্দোলনের নেতা ছিল কারা কারা, বা খিলাফত আন্দোলনটা মূলত কি ধরনের আন্দোলন ছিল, খিলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনের সম্পর্ক কি, বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। 1921 সালের 5 নভেম্বর কংগ্রেস আইন অমান্য আন্দোলন শুরু করলে অসহযোগ আন্দোলন দ্রুত সহিংস রূপ ধারণ করতে থাকে। 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুরের নিকটবর্তী চৌরি চৌরা নামক স্থানে এক পুলিশ ফাঁড়িতে আন্দোলনকারীরা অগ্নিসংযোগ করলে একজন দারোগা সহ 22 জন পুলিশ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গান্ধীজি আন্দোলনের এই সহিংস রূপ দেখে মর্মাহত হন এবং আকস্মিকভাবে তার একক সিদ্ধান্তে 1922 সালের 11 ফেব্রুয়ারি আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করেন। এ সময় তুরস্কের বিপ্লবী নেতা মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের ক্ষমতা দখল করেন। 1923 সালের 17 নভেম্বর তিনি তুরস্কের প্রজাতন্ত্রের ঘোষণা এবং খিলাফত তথা তুরস্ক সালতানাতকে বাতিল ঘোষণা করেন। এর ফলে 1924 সালে ভারতে খিলাফত আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। খিলাফত আন্দোলন ছিল ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলনের ফলে ভারতীয় মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা অর্জন করে। আমাদের পরবর্তী টপিকস হলো অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন সম্পর্কে যা জানো বলো। ব্রিটিশ সরকার কুখ্যাত রাওলাট আইন পাশ করলে ভারতীয় সভার সরকার গুলি চালালে অসংখ্য মানুষ হতাহত হয়। এর প্রতিবাদে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। গান্ধীজি হিংসাত্মক পথ বর্জন ও সত্যাগ্রহ নীতিকে সামনে রেখে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন। এই আন্দোলনের কর্মসূচির মধ্যে ছিল ব্রিটিশ সরকারি প্রদত্ত সকল খেতাব, সম্মানজনক পদবি প্রত্যাহার, বিদেশি পণ্য বয়কট এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি বর্জন করেন। আন্দোলন দুর্বার হয়ে ওঠে, কিন্তু কংগ্রেস আইন অমান্য আন্দোলনে একদিকে এক ডাক দিলে উন্মত্ত জনতা উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক স্থানে একটি পুলিশ ফাঁড়ি অগ্নিদগ্ধ করে একজন দারোগা সহ 22 জন কনস্টেবলকে পুড়িয়ে হত্যা করে। এর ফলে গান্ধীজি এই সহিংস রূপ দেখে তিনি আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করেন। যদিও তিনি পরিসমাপ্তি ঘোষণা করেছিলেন, তা সত্ত্বেও এটি জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টি করে। দ্বৈত শাসনের ব্যর্থতাগুলো চিহ্নিত করো। এই প্রশ্নটি হবে বাসার কাজ। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থেকো সবাই।